as part of global efforts to crack down on sanctions. বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাজ্যের 4 সংসদ সদস্য বলেছেন, সব দলের অংশগ্রহণ ছাড়া কোনো ভোটই প্রকৃত অর্থে গণতান্ত্রিক হতে পারে না। And subject to US counter-Iran. হাউস অব কমন্সের সদস্য বব ব্ল্যাকম্যান, জিম শ্যানন, জ্যাক আথওয়াল এবং ক্রিস ল এক যৌথ বিবৃতিতে বাংলাদেশের নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানান। 20শে জানুয়ারি আসার আগেই কিন্তু অলরেডি খেলা শুরু হয়ে গিয়েছে। ব্রিটিশ 4 এমপি কিন্তু বাংলাদেশের নির্বাচন নিয়ে অলরেডি বিবৃতি দিয়ে দিয়েছে। সকল দলের অংশগ্রহণে যদি নির্বাচন না হয়, সেই নির্বাচনকে গণতান্ত্রিক নির্বাচন বলা যায় না। ব্রেন্ট ক্রিস্টেনসন বাংলাদেশে আসার পরে মার্কিন কর্তৃপক্ষের নতুন বার্তা বাংলাদেশে আসবে এবং সেই বার্তার মধ্যে আগামী নির্বাচনকে প্রভাবিত করার নানা ধরনের দেশি বিদেশি নানা কথা আমরা শুনছি। একটি ইসলামী দলের প্রধান তিনি বলেছেন নির্বাচনের পরিবেশ নেই, এই পরিবেশে নির্বাচন হতে পারে না, এরকম মন্তব্য করেছেন। সেইগুলো দেশে যখন সেরকম মন্তব্য হচ্ছে, বিদেশ থেকেও নানা ধরনের কার্যকলাপ হচ্ছে। নির্বাচন ইনক্লুসিভ করার চেষ্টা এখনো অব্যাহত রয়েছে, যদিও সেই চেষ্টা আর সফল হবে বলে মনে হয় না। যে বাংলাদেশে সরকার পরিবর্তন করতে হবে আমেরিকান নিয়মে। এই ডিস্ট্রিক্ট স্টেট গভর্নর আমার জেলায় জেলায় জেলা সরকার, যেটা বঙ্গবন্ধু চাইছিল, আমি সেইটাতেই আছি। আসসালামু আলাইকুম দর্শক, সিগন্যাল বিডি চ্যানেলের নতুন একটি গুরুত্বপূর্ণ নিউজ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। প্রিয় দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ইতিমধ্যে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন এবং আশা করি দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটি গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। প্রিয় দর্শক, কালকে রাতে কিন্তু ব্রিটিশ 4 এমপি বিবৃতি দিয়ে দিয়েছেন। তারা সেখানে স্পষ্ট উল্লেখ করেছেন যে এরকম একটি গণতান্ত্রিক দেশে অংশগ্রহণমূলক যদি নির্বাচন না হয়, তাহলে এই নির্বাচন কোনো মতেই গ্রহণযোগ্যতা পাবে না। আবার এদিক থেকে দেখা যাচ্ছে যে কালকে যে নতুন মার্কিন দূত আসলো ব্রেন্ট ক্রিস্টেনসন, তিনি সরাসরি ইউনুসকে চাপ দিচ্ছেন। সেখানে তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে বাংলাদেশ, চীন বা পাকিস্তান থেকে কোনো প্রকার বিমান বা যুদ্ধ বিমান কিনতে পারবে না। তাদের যদি কিনতে হয়, অবশ্যই যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ করে তাদেরকে কিনতে হবে এবং অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে এরকম একটি স্বাধীন দেশ এবং গণতান্ত্রিক দেশে। এই নিয়ে তো চাপে পড়ে গিয়েছেন আমাদের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে কি হতে যাচ্ছে দর্শক? নির্বাচন কি 12 তারিখে বানচাল হচ্ছে? মানে নির্বাচন কি 12 তারিখে হচ্ছেই না? জানতে হলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আশা করি পুরো ভিডিওটি দেখলে সম্পূর্ণ ঘটনা বুঝতে পারবেন। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, চলুন আর কথা বাড়াবো না, একটি লাইক দিয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। বাংলাদেশের আসন্ন সংসদ নির্বাচন নিয়ে উদ্বেগ প্রকাশ করে যুক্তরাজ্যের 4 সংসদ সদস্য বলেছেন, সব দলের অংশগ্রহণ ছাড়া কোনো ভোটই প্রকৃত অর্থে গণতান্ত্রিক হতে পারে না। And subject to US counter-Iran sanctions. হাউস অব কমন্সের সদস্য বব ব্ল্যাকম্যান, জিম শ্যানন, জ্যাক আথওয়াল এবং ক্রিস ল এক যৌথ বিবৃতিতে বাংলাদেশের নির্বাচনকে অন্তর্ভুক্তিমূলক করার আহ্বান জানান। তারা বলেন, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত নির্বাচন বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মোড়। এই নির্বাচন তখনই দেশের স্থিতিশীলতা এবং অগ্রগতিতে ভূমিকা রাখবে যখন তা হবে সবার অংশগ্রহণে এবং আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য। বিবৃতিতে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম এবং নিবন্ধন স্থগিত থাকার প্রসঙ্গ তুলে ধরে বলা হয়, জনসমর্থন থাকা দলগুলোর উপর নিষেধাজ্ঞা আরোপ করা নিয়ে তারা উদ্বিগ্ন। এক্ষেত্রে জাতিসংঘ এবং মিত্র দেশগুলোর পরামর্শ উপেক্ষিত হয়েছে বলেও মন্তব্য করেন তারা। 4 এমপি সতর্ক করে বলেন, অন্তর্ভুক্তিমূলক নির্বাচন না হলে বিপুল সংখ্যক নাগরিক ভোটাধিকার প্রয়োগ থেকে মুখ ফিরিয়ে নিতে পারেন। তারা আরও উল্লেখ করেন, রাজনৈতিক বিভাজনের দায় সব দলের রয়েছে, তবে ভবিষ্যতের যে কোনো সরকারকে জনগণের সম্মতির ভিত্তিতেই দেশ পরিচালনা করতে হবে। একই সাথে তারা যুক্তরাজ্য এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান যেন বাংলাদেশে একটি মুক্ত, সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে চাপ অব্যাহত রাখা হয়। এখন তো বাংলাদেশ ইউনুস সরকার সব অস্ত্র কিনতেছেন আপনার চায়না থেকে, পাকিস্তান থেকে। উনি হয়তো সেটা পছন্দ করবেন না। ডক্টর মোমেন, আরো কয়েকটি বিষয় আপনার কাছে ছিল, যেমন ধরেন আমেরিকার যেই বর্তমান যে নতুন রাষ্ট্রদূত এসেছেন তার সম্পর্কে আপনি অবশ্যই বলেছেন, আপনি আশা প্রকাশ করছেন যে নতুন রাষ্ট্রদূত এই যে ব্রেন্ট ক্রিস্টেনসন, তিনি ভালো কিছু করবেন, কারণ তিনি বাংলাদেশকে চেনেন আপনি বলছেন। কিন্তু ভালো বলতে আসলে কি বুঝি আমরা? দেশটা যে এরকম, হি উইল নট বি হস্টাইল টু বাংলাদেশ। আমার সাথে যদ্দূর আলাপ হয়েছে ওনার সাথে তখন, যে হি ওয়াজ লুকিং ফরওয়ার্ড যে বাংলাদেশ ভালো করুক। হ্যাঁ,
তবে উনি হয়তো আমাদের এখন তো বাংলাদেশ ইউনিট সরকার সব অস্ত্র কিনতেছেন আপনার চায়নার থেকে, পাকিস্তান থেকে। উনি হয়তো সেটা পছন্দ করবেন না। হি উড প্রেফার, হি ইজ এ ডিফেন্স ম্যান, তো উনি প্রেফার করবেন আমেরিকা থেকে কেনার জন্য। হ্যাঁ, তো সেইটা তারা লং টার্ম আমাদের ক্রেডিট দিয়ে কিনতে আগেও আমাদের বলছিল যে তোমরা অনেক বছরের পেমেন্টটা আমাদের জন্য খুব কঠিন। তো বলছিল আমরা তোমরা বিরাট লং টার্ম পিরিয়ড দিব, অল্প অল্প করে পেমেন্ট। ডিফেন্সে টাকা তারা আগে আগে চায়, কিন্তু যখন তো বলছে না আমরা তোমাদের কিছু স্পেশাল ফেভার করবো, হয়তো সব করবেন উনি। হ্যাঁ, তবে হি উইল নট লাইক বাংলাদেশ, এটা একটু এক্সপ্রেসও করেছেন যে বাংলাদেশ চায়না থেকে কি কিনবে। আগের সরকার আপনার টার্কি থেকে কিছু কিনেছিল, কিন্তু সোয়াতেই কিন্তু, আর চায়না থেকে শুরু করে কেনাটা শুরু করেন বিএনপি সরকার, খালেদা জিয়া। আওয়ামী লীগ সরকার ওইটা খুব বেশি প্রমোট করে নাই, ওই আগে স্ট্যাটাস কোটা কিছু রেখেছে বা ডিড নট। হ্যাঁ, কারণ আমরা অস্ত্র, আওয়ামী লীগ সরকার খুব একটা অস্ত্র কিনতে চায় না, এই কারণে তারা টাকাটা দেশের উন্নয়নের জন্য আর ওই গরিব লোকের জন্য খরচ করে। শেখ হাসিনার, আমি এটা বলি শেখ হাসিনা ইকোনমিক্স, হাসিনা ইকোনমিক্সের দুইটা টার্গেট, জিডিপির গ্রোথ রেট, দেশের উন্নয়ন করা, আর সেকেন্ড হচ্ছে কি গরিবের উন্নয়ন করা। এই দুইটা তার লক্ষ্য ছিল, এবং এই গরিবের উন্নয়নে উনি একদিনও পিছপা হয়নি। আর দুঃখের বিষয় যেটা জানেন, শেখ হাসিনা এই ডিসক্রিমিনেশন কমানোর জন্য বহু রকম উদ্যোগ নিয়েছে। ডিসক্রিমিনেশনটা হচ্ছে সে 6টা বিশেষ উদ্যোগ, যে ডিসক্রিমিনেশনটা করবে যদি হাঙ্গারটা দূর করা যায়। এই জন্য তার প্রোগ্রাম ছিল 2030 সালের মধ্যে বাংলাদেশে ক্ষুধামুক্ত দেশ করবে, সে প্রত্যেকে জব দেবে। ডক্টর মোমেন, আপনার কাছে আরেকটি বিষয় আমার জানার ছিল। ভারত সরকার, আপনি জানেন যে তারেক রহমান দেশে আসার পরে তাকে বেশ উষ্ণ স্বাগত জানাচ্ছে, জয়শঙ্কর দেখা করেছেন, বেশ তাদের সম্পর্কে একটা উষ্ণতা এসেছে। হয়তো বাংলাদেশের পররাষ্ট্রনীতির জন্য এটি ভালো। তারা কি চায় যে বিএনপি ক্ষমতায় আসুক, এরকম বিএনপি কে ক্ষমতায় দেখতে চায় ভারত, এরকম? আপনার কি ধারণা? না, আমি তো আমরা এতদিন ইউনুস ম্যাজিক শুনতেছিলাম, উনার ম্যাজিকের জ্বালায় তলানিতে চলে যাচ্ছে, এখন নতুন ম্যাজিকের গল্প শুনলাম। না, এটা বেশ ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট, ভেরি ইন্টারেস্টিং ডেভেলপমেন্ট। আপনি খুব কূটনৈতিক উত্তর দিলেন। না, আমি তো ঠিক টের পাই নাই, আমি তো আপনাদের মতো একজন। না, আপনি আমাদের মতো থাকলে হবে বলেন? সেজন্য তো সরকারের ভরাডুবি হয়েছে। সরকারের ভরাডুবি হয়েছে কারণ যারা এই ষড়যন্ত্র করেছে এরা খুব স্মার্ট, এবং এরা স্বদেশে বিদেশে স্মার্ট লোকরা করেছে। তাহলে আপনারা কেন স্মার্ট হতে পারেননি? তাদের আমরা এত পারি না আসলে, আমরা কখনোই ষড়যন্ত্রের রাজনীতি আমরা কোনোদিন করিনি। আমি একটা শিক্ষক মানুষ, সাদাসিধা মানুষ, এই ষড়যন্ত্র যে হয়, কিন্তু আওয়ামী লীগ সরকারের 15 বছরই তো আমরা শুনলাম, শুনতে আমাদের কান ঝালাপালা হয়ে গেল যে এই জামাত বিএনপি ষড়যন্ত্র করছে, জামাত বিএনপি ষড়যন্ত্র। এটাই তো শুনতে শেষ মুহূর্তে মানুষ আর বিশ্বাসই করলো না। শুনেন, জামাত হয়তো নেত্রী কিছু জামাত সম্পর্কে বলেছেন, কিন্তু আওয়ামী লীগের লোক আমি দেখেছি জামাতের সাথেই ব্যবসা বাণিজ্য করতো। এখনো তো করছে, আমি শুনেছি। এখন জানি না, তখন আওয়ামী লীগ সরকারের সময় অনেক আওয়ামী লীগের লোকেরা এই তাদের সাথে মোটামুটি ব্যবসা বাণিজ্য করতেন। সেগুলো কি ধরেন শেখ হাসিনা জানতেন না? নিশ্চয়ই জানতেন, তবে আমাদের দেশে এইসব জানাটা না, সবচেয়ে সুবিধা হয় যদি আপনি রাজনৈতিক লোকজনের সাথে আলাপ করেন, আড্ডা করেন। কিন্তু শেখ হাসিনা শেষের দিকে যেটা হলো, উনি একটু সাধারণ যারা তৃণমূলের রাজনীতি করে তাদের সাথে সম্পর্ক একটু কমে গেল। ওই সিকিউরিটির বরাত দিয়ে কোন লোকরা ওনার সাথে খুব একটা সাক্ষাৎ করতে দিত না। হ্যাঁ, আর তখন তিনি ওই আমলা নির্ভর হয়ে গেলেন, এটা আমরা হাড়ে হাড়ে ফিলও করেছি। আপনারা তাকে পরামর্শ দেননি? আমরা নিম্ন থেকে বের হওয়ার জন্য, আমার তো পরামর্শ কখনই করে না। আমি তো যেটা পরামর্শ দিয়েছি সেটা এখনো দেই, যে বাংলাদেশে সরকার পরিবর্তন করতে হবে আমেরিকান নিয়মে। এই স্টেট গভর্নর, আমার জেলায় জেলায় জেলা সরকার, যেটা বঙ্গবন্ধু চাইছিল, আমি সেইটাতেই আছি, কিন্তু এটা কেউ পাত্তা দেয় না। আমি মনে করি এই দেশের শেখ হাসিনা সরকার যে মানুষের কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, এই পরামর্শগুলো আপনি মন্ত্রী থাকাকালীন তাকে দেননি? আমাদের এরকম কোনো স্কোপ হয়নি বলার জন্য। তবে কোনো সময় ব্যক্তিগতভাবে আমরা বিশেষ ইস্যু, যেমন কারাপশন, যেমন ব্ল্যাক মানি, হ্যাঁ, ব্ল্যাক মানিটা কেন হয় সেটা আমরা বলেছি, এবং এটা বলছি যে আমেরিকায় ব্ল্যাক মানি হয় না। তো আমেরিকায় যেটা ব্ল্যাক মানি হয় না, কারণ মার্কেটের ভ্যালুর উপরে আপনি ট্যাক্স দেন। আর বাংলাদেশে আপনি বাড়ি কিনলেন 1 কোটি টাকায়, আর সরকারিভাবে দেখাবেন আপনি 20 লাখ টাকায় কিনেছেন, এই 80 লাখ টাকা আপনার ব্ল্যাক মানি হয়ে গেল। এই সিস্টেমটা ইজ পুয়ার। আমি এই জন্য বারবার ওনাদের বলেছি যে আপনারা মার্কেট ভ্যালুর বেসিসে ট্যাক্সের পরিমাণ কমায় দেন, এই 22% না করে 2% করে ফেলেন। হ্যাঁ, তবুও মার্কেট ভ্যালুটা মেনটেন করেন, তাহলে আপনার ব্ল্যাক এরকম অনেকগুলো ইস্যু, যেমন করাপশনের কারণে সরকারি কর্মচারীদের ডালায় সব প্রজেক্ট
অন টাইম শেষ হয় না। আমি বলেছি দেখেন এই করাপশনটা অন্য দেশে ছিল, সাউথ কোরিয়াতে ছিল। সাউথ কোরিয়াতে জেনারেল পার্ক যখন প্রেসিডেন্ট হলেন, মানে মিলিটারি ম্যান, তখন সে কি করলো, বললো যে প্রজেক্ট ডাইরেক্টর যিনি হবেন, সেই প্রজেক্ট ডাইরেক্টর যদি অন টাইম প্রজেক্ট কমপ্লিট না হয়, হি উইল বি স্যাকড, ডিমোটেড অর ইভেন জেল। তার ফলে তার দেশের আর প্রজেক্ট পড়ে থাকে। আমি নেত্রীকে এটা অনেকবার বলেছি, পার্লামেন্টে বক্তব্য দিয়েছি যে আমাদের এই প্রজেক্ট, এইটা নিয়ম, একটা কড়া নিয়ম করতে হবে। আর একজনই এক প্রজেক্টের প্রজেক্ট ডাইরেক্টর হবে। প্রজেক্ট যদি অন টাইম কমপ্লিশন না হয়, হি শুড বি স্যাকড, ডিমোটেড অর। মোহন ভাই, মোহন ভাই, কিন্তু শুনে নাই লোকেরা, রাইট, পাত্তা বুঝতে দেয় না। পেরেছি, বুঝতে পেরেছি। দেখুন, বড় বড় প্রজেক্ট গুলো তো করে সাধারণত বাংলাদেশে আমরা দেখি সেনাবাহিনী আমলারা মিলে, দোষটা তো হয় রাজনীতিবিদদের। অবশ্যই, দিস ইজ দ্য স্যাড স্টোরি। হ্যাঁ, আমলারা করেন, হ্যাঁ, দুনিয়ার সব দেশে আমলারা ইনভলভ থাকে, কিন্তু আমাদের দেশে যে প্রসেসিং সিস্টেমটা ইজ সো খাম্বারসাম। আর সেইখানে সবাই, যেমন একটা জিনিস আপনি কিনবেন, তো কিনতে হলে টেন্ডার দিবেন আপনি। টেন্ডারটা আমেরিকাতে আমার টেন্ডার লাগে না, আমি কিনে ফেললাম। আমি যখন ডিপার্টমেন্ট চেয়ার ছিলাম, আমার কিনতে হলে আমি কিনে ফেললাম। হ্যাঁ, আমি যখন কনভিন্স হলাম ব্যক্তিগতভাবে যে দে আর গুড সাপ্লায়ার্স, হ্যাঁ, আমি ওইটা নিয়ে নিলাম। কিন্তু আমাদের দেশে আপনার টেন্ডার দিবেন, টেন্ডারে মিনিমাম 3টা আসবে, এই টেন্ডার অফার আসবে। তারপরে যারা দিবেন তাদের একটা সার্টেন পার্সেন্টেজ আগের থেকে আপনি টাকা জমা দিবেন। এখন আপনার $100 মিলিয়ন টেন্ডার, সেখানে আপনাকে বললো 2.5% দিবেন, $2.5 মিলিয়ন আপনি পাইবেন কোথেকে? জি, হ্যাঁ, তারপরেও যদি আপনারটা অ্যাপ্রুভ হয়, তাহলে আরেকটা ডিপোজিট দিতে হবে, বিরাট অঙ্ক আছে। সেটা নয় আপনার প্রিন্সিপাল দিল, কিন্তু প্রথমটা আপনি দিবেন, ইমিডিয়েটলি আপনি সিঙ্ক করে ফেললেন, সাপ্লায়ার কম্পিটিশন কমায় ফেললেন। আমি এর বিরুদ্ধে বলেছিলাম, তো তারা বললেন এটার বিরুদ্ধে আপনি করলে পরে তখন লোকে বলবে যে আপনি টেন্ডারবিহীন কিনে ফেলেছেন, আপনি চুরি করেছেন। আমি বললাম আপনি অবিশ্বাস করেন কেন? এই আমেরিকা চলে মানুষের উপর বিশ্বাস করে। আমি বিশ্বাস করলে সে বিশ্বাসের মূল্য দেয়। এই দেশে আমাদের বাঙালি ছেলেপিলেরা আসে, এসে 7-11-এ চাকরি করে, তার মালিক অন্য স্টেটে থাকে, কিন্তু ওই যে 7-11 3টার সময় গিয়ে দোকান খুলতে হয়, ভেন্ডার জিনিস দিবে, 7টার সময়ের মধ্যে সে হ্যাঁ, দোকান সেটা খুলতে হচ্ছে হবে। ল, মানে আপনি এই দেশটা সে তো, তখন ফাঁকি দেয় না, এই বাঙালি ছেলে মোহন ফাঁকি ভাই, এই দেয় না। দেশটা তো ল্যান্ড অফ ল। নো, এই ছেলে ফাঁকি দেয় না কেন? তাকে আপনি বিশ্বাস করেছেন, রেসপন্সিবিলিটি দিয়েছেন। আমি আমার দেশের লোকজনে আমি বিশ্বাস করি না, রেসপন্সিবিলিটি দিই না, তার ফলে সে ভাবে উনি দুষ্ট উনার হবে, আমি উল্টোপাল্টা করে ফেলি। আমি যদি তাকে আমি বিশ্বাস শেষ করি, করবো, আমি শেষ করবো আপনার কাছে আরো, মানে আপনি এই প্রশ্নটার উত্তর দেন নাই যে ধরেন বড় বড় প্রজেক্ট যতগুলি শেখ হাসিনার আমলে মেগা প্রজেক্ট, এগুলির তো সঙ্গে তো রাজনীতিবিদদের কোনো সম্পর্ক ছিল না, এগুলি করেছে সেনাবাহিনী এবং আমলারা, রাইট? তারাই টেকনিশিয়ানরাই করেছেন, আমাদের এক্সপার্ট যারা, তিনারাই করেন, তিনারাই প্রজেক্ট ডেভেলপ করেন, আর সরকারিটা অ্যাপ্রুভ করে মাত্র। রাইট, কিন্তু সরকারের মানে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে, মন্ত্রীদের বিরুদ্ধে কিংবা দলের বিরুদ্ধে যেই ঢালাও অভিযোগ দুর্নীতি নিয়ে, তো এগুলির সঙ্গে তো যদি দুর্নীতি হয়ে থাকে, এইগুলো আপনার মিডিয়া একটু বেশি করে বলে, কারণ আমি তো মন্ত্রী ছিলাম, এমপি ছিলাম। কোনো এমপি, কোনো মন্ত্রী 1 পয়সা খেতে পারবে না, কারণ টাকাটা রিলিজ করে সরকারি কর্মচারীর সাথে তার যদি একটা আঘাত না হয়, তাহলে হি অর শি ক্যানট আপনার কনভার্ট সিঙ্গল অ্যামাউন্ট 1 পয়সা ঘুষ খাইতে পারবে না, কারণ ওরা ওই সরকারি কর্মচারীর সাথে মিলেমিশে এই কাজটা করে। নাহলে আমাকে টাকা দিত, আমাকে টাকা দেয় না কেন? কারণ ওর সাথে আমার সম্পর্ক না হইলে কোনো মতে আপনি, কিন্তু দুষ পড়ে, ওই লোক পার পেয়ে যায় আর দুষ পড়ে। দেখেন আপনার বিদেশে যার ছেলেমেয়েরা পড়ে, পলিটিশিয়ানের কটা ছেলে মেয়ে পড়ে? অল্প লোক, অধিকাংশ পড়ে সরকারি কর্মচারী, ব্যাংকার ট্যাঙ্কার, হমুক টমুক। আমি মন্ত্রী থাকা অবস্থায় আমার কনসাল জেনারেল টরন্টোতে, আর ওই বেগমপাড়ার কাহিনী প্রায় শুনতাম। আমি তাদের বললাম, আমার এক বন্ধু ওদের বললাম, তোমরা একটু বেগমপাড়ার খবরটা আমাকে দাও, আসল তথ্যটা দাও। তো তারা আমাকে 28টা বোধ বাড়ির কথা বাঙালি ওন করেন সেই এলাকায়, তারা আমাকে দিল। এর মধ্যে আমি দেখি মাত্র 4 জন হলো রাজনীতিবিদ। আগের বিএনপি এবং আওয়ামী লীগ মিলে 4 জন রাজনীতিবিদ, আর ব্যবসায়ী বুঝি 3 না 4 জন মাত্র, আর বাকি সব হচ্ছে সরকারি কর্মচারী, ইভেন একজন অসি, তারপরে আছে ব্যাংকার্স, লার্জ নাম্বার অফ ব্যাংকার। আমি তখন হটকা লাগলো যে ব্যবসায়ীরা কেন ওখানে বাড়ি করে নাই। পরে বুঝলাম যে ব্যবসায়ীরা টাকাটা দেশে খরচ করে, সে ওখানে টাকা নষ্ট করতে চায় না। আর পলিটিশিয়ানরা অধিকাংশ দেশে বাড়ি ঘর বানায়, আর পলিটিশিয়ান যদি কেউ কোনো টাকা বানায়, সেটা আবার তার কর্মীদের মধ্যে ডিস্ট্রিবিউট করে। কিন্তু সরকারি কর্মচারী বানিয়ে সে বিদেশেই বাড়িঘর তৈরি করে, এবং এমন বুদ্ধি করে আপনি টেরি পাবেন না। সো এই রিপোর্ট যখন আমি করলাম, তখন আমি কানাডিয়ান সরকারকে বললাম যে এইরকম তুমি তখন কানাডিয়ান আমাদের প্রাইভেসি ল, আমরা এইটা তোমাকে জানাতে পারবো না, দিস ইজ আওয়ার প্রাইভেসি ল, আটকে গেলাম। বুঝতে পেরেছি। তো সরকারের ব্যাপার, সরকার তরফ থেকে তো একটা ব্যবস্থা নেওয়া দরকার ছিল।
আমরা এই জন্য যেমন যখন শুনলাম যে সুইজারল্যান্ড এইরকম টাকা জমাইছে, আমরা সুইস কমপ্লেন্টে, তারা একই যে আমাদের প্রাইভেসি লতে আমরা সব জায়গায় চিঠি দিয়েছি যে এরকম আমাদের মানি লন্ডন করে কে রেখেছে, কিন্তু কেউ বিদেশি সরকার, আমি এই জন্যে যখন ওই ইকোনমিক জোন করতে চাইলো ইউএসএ আইআইই, তখন আমি খুব প্রশংসা করলাম। আমি বললাম যে আমেরিকা যদি মানি লন্ডারিং এ আমাদের নেতৃত্ব দেয় তাহলে কিন্তু আমরা এখানে সাকসেসফুল, আমরা দেশ হিসাবে সাকসেসফুল হবে না, কারণ ওই বিদেশি সরকার। আপনাকে ইউএর কথা বলি, ইউই বলে যে উই ডোন্ট বদার, কে কোথা থেকে টাকা আনছে উই ডোন্ট নো, উই ডোন্ট ওয়ান্ট টু কনসিডার ইট। আমার এখানে ইনভেস্ট করছে, আই এম ভেরি হ্যাপি, ড্যাম হ্যাপি। হ্যাঁ, আমার মালয়েশিয়া একই অবস্থা, কে থেকে টাকা আনছে আমরা উই ডোন্ট ওয়ান্ট টু লুক ইনটু ইট। তোমাদের কোনো স্পেসিফিক কেস থাকলে আমাকে বলো, আর আদারওয়াইজ উই ডোন্ট ওয়ান্ট টু ডিগ ইনটু ইট। আনছে ভালো তো, আমার দেশের জন্য আনছে, সুতরাং এইটা ইজ নট এন ইজি সলিউশন। বলা যত ভালো, সহজ সলভ করা অত সহজ। প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা আমাদের পুরো ভিডিওটি দেখেছেন। ভিডিওটি দেখে কি জানলেন এবং বুঝলেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামতটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সবাইকে বলবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, এরকম নিত্য নতুন প্রতিদিন গরম গরম নিউজ আপডেট পেতে। ধন্যবাদ সবাইকে।